বাবার সেই এক কথা, টাকার গরম দেখাইতে আসছো, টাকার ফুটানি মারতেছ। ক্রমশ বাবা আরো রেগে যেতে লাগলেন। যত কথা বলতে যান তত কাশি হয়, চোখে দেখা যায় না বাবার কষ্ট। কাশতে কাশতে হাঁপাচ্ছেন মানুষটা। বাবা ছোট্ট শিশুর মতো হাত পা নাড়িয়ে প্রতিবাদ জানাতে চাইলেন, মুখও চালাতে চাইছেন পাল্লা দিয়ে। তখনও যে আমার প্রতি খুব সহৃদয় ছিলেন এমন কেউ বলতে পারবে না। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই এই ছাড়লো গল্প জাহাজ, উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। আজ পরিণত বয়সে এসে বলতে পারি, বাবা নীরবে আমার জন্যে একটা গোটা সাম্রাজ্য তৈরি করে দিয়ে গেছেন। অথচ আমার কোনো কিছুই বাবাকে স্পর্শ করতো না। বলতেন, তুমি হিরোইন হয়েছ যে দেখছি যে তোমার মতো চালচলন সব আয়ত্ত করতে হবে, তা হইব না। এই প্রথম কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মকথন সত্যি সাবিত্রী। নির্মাণ লীনা গঙ্গোপাধ্যায়। দার্জিলিং থেকে ফেরার পর মাকে নিয়ে এত ব্যস্ত হয়ে রইলাম আমরা সবাই মিলে, মায়ের দেখভাল করতে করতে আর একজন মানুষও যে ভয়াবহ অসুখ শরীরে বহন করে ঘুরে বেড়াচ্ছেন সে খেয়াল আমরা কেউই করিনি। মানুষটা আমার বাবা। বাবা ছিলেন যেমন পরিশ্রমী তেমনই কষ্ট সহিষ্ণু। এ কথা তো আগেই বলেছি যে আমার নাম ডাক, আমার টাকা পয়সা কোনো কিছুই বাবাকে কখনো স্পর্শ করতে পারেনি। বাবা নিজের মতো জীবন কাটাতেন, নিজের মতো চলতেন ফিরতেন, বাজারে গিয়ে সবজিওয়ালাদের সঙ্গে দরদাম করে বাজার হাট করতেন, একাই ভারী ব্যাগ বয়ে বাড়ি ফিরতেন। টায়ারের চটি আর সাধারণ পোশাকে তিনি স্বচ্ছন্দ বোধ করতেন। একমাত্র খাওয়া দাওয়া ছাড়া আর কোনো বিষয়ে বিলাসিতা পছন্দ করতেন না। যতটা পারতেন হেঁটে যাতায়াত করতেন। ট্রামে উঠলেও কোনোদিন সেকেন্ড ক্লাসে ছাড়া চড়েননি। এ নিয়ে কথা বলতে গেলে বাবা বিরক্ত হতেন, রেগে যেতেন, এমনকি কটু কথাও বলতেন। বলতেন, তুমি হিরোইন হইছ দেখা যে আমারে তোমার মতো চালচলন আয়ত্ত করতে হইব তা ভাইব না। আমি আমার মতো থাকুম, তাতে যদি তোমার আমার পরিচয় দিতে লজ্জা হয় বাপ বইলা পরিচয় দিও না। তাইলে এই কথার উপর তো আর কোনো কথা চলে না। আজ আমার বাবার কথা বলতে গিয়ে কত স্মৃতি ভেসে উঠছে মনের আয়নায়। একটা মাথা উঁচু করা সোজা মানুষ, তার ঋজুতাকে কখনো কোনো কিছুর কাছে হার মানতে দেখিনি। কঠোর শৃঙ্খলা পরায়ণ গোষ্ঠীতান্ত্রিক মনোভাবের এই মানুষটা আত্মীয় স্বজনের জন্য জান দিতে পারতেন, সন্তানদের ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসার তেমন প্রকাশ ছিল না কখনো। আমি যে প্রায় সেই অল্প বয়স থেকে টাকা রোজগার করে এত বড় সংসার চালিয়েছি, সেই জন্য কোনো দিন আমাকে আলাদা খাতির দেখাননি। আমার ক্ষেত্রে যে শাসন কিছুটা আলাদা ছিল তাও নয়। বাবাকে নিয়ে বাবার জীবদ্দশায় আমার অভিমান কিন্তু কম ছিল না। মনে মনে কতবার তো ভেবেছি, এত করি এই সংসারের জন্য আমি, কিন্তু বাবার তাতে কোনো হেলদোল নেই। যেন আমার পড়ারই কথা, এমন সহজভাবে নেন বাবা সবটা। অন্তত মুখে তো 2-4টে ভালো কথাও বলতে পারেন না, বাবা কখনো তা বলতেন না। সন্তানদের প্রশংসা করা তার ধাতে ছিল না। অথচ এই বাবাই তো নিজে দাঁড়িয়ে থেকে আমার নিউ আলিপুরের বাড়ি বানিয়েছেন। আমার ঘরের ডিজাইন কেমন হবে, কি আমি পছন্দ করি, সবটাই তো বাবা আমার যাতে মনোমতো হয় তেমন চেষ্টাই করেছেন। আজ এই পরিণত পশ্চিম বয়সে এসে বুঝতে পারি, বাবা নীরবে আমার জন্য একটা গোটা সাম্রাজ্য তৈরি করে দিয়ে গিয়েছেন। সেদিন যদি বাবা স্নেহের আতিশয্য দেখাতেন তাহলেই বরং আমি বিগড়ে যেতাম। বাবা চিরকাল আমার টাকা পয়সা রাখতেন। আমার উপায় ছিল না নিজের জন্য নিজের ইচ্ছে মতো খরচ করার। খুব রাগ হতো। কতবার ভেবেছি, কষ্ট করে আমি টাকা রোজগার করি, অথচ এই টাকায় আমার কোনো অধিকার নেই। বাবাই তো আমাকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, আমি রোজগার করি বলে এই টাকা আমার হয়ে যায় না। টাকা সংসারের, যে রোজগার করে না আমার টাকায় তারও অধিকার আছে। একটা যৌথ পরিবার এইভাবেই তো টিকে থাকে। পরিবার আমাকে যা কমফোর্ট দেয়, যা নিরাপত্তা দেয়, সেবা দেয়, তা তো টাকা দিয়ে কেনা যায় না। তবে একথাও ঠিক, আমি সিনেমা লাইনে ছিলাম বলে আমার চালচলন অন্য বোনদের থেকে যে আলাদা হবে সেটা তো বাবা নিজেও মেনেও নিয়েছিলেন। আমার জামা কাপড়ের পরিমাণও অন্যদের থেকে বেশি ছিল, আর এসব খুঁটিনাটি তো বাবাই দেখতেন। বাবাই তো সোনাদিকে বলতেন, সাবুল্লিগা 2টা হাল ফ্যাশনের কাপড় কিনা আনো তো, নানা জায়গায় যাইতে হয় ওর লাগে।
সব টাকা হাত উজাড় করে বাবাকে দিয়ে দিতে হতো বলে কি কম বিরক্ত হতাম আমি? দরকারে বাবার কাছেই হাত পাতা নিয়ম ছিল। বাবার অনুমোদনের উপর নির্ভর করে থাকতে হতো, অথচ বাবা নিজের জন্য ওই টাকা থেকে কিছুতেই খরচ করতে চাইতেন না। নিজে কত কষ্ট করেছেন, দুটো ভারী ভারী ব্যাগ বাজার থেকে বয়ে আনতে বাবার কতই না কষ্ট হতো। দুটো হাতের শিরা টান টান হয়ে ফুলে উঠত ওই ভারী ব্যাগ টেনে আনতে আনতে। তবু বাবা কোনোদিন রিক্সা করে আসার কথা ভাবতে পারতেন না। আমি কতবার চেয়েছি বাবাকে গাড়ি করে একটু কাছে পিঠে বেরিয়ে আনতে, বাবা রাজিই হতেন না। বাবা যদি ওইভাবে হাল না ধরে থাকতেন, তাহলে কি আজ আমার নিউ আলিপুরের মোড়ে অত বড় 5 তলা বাড়ি করার সাধ্য হতো? বাবা সুষ্ঠুভাবে সংসার চালিয়ে যা উদ্বৃত্ত থাকতো তা আমার জন্যই জমিয়ে রেখেছিলেন। কোথায় টাকা রাখলে 2 পয়সা বেশি সুদ পাবো সেসব তো বাবাই খোঁজখবর রাখতেন। আমি তো কোনোদিন তাকিয়েও দেখিনি। শুধু বাবা যেখানে যেখানে সই করে দিতে বলতেন সেখানে সেখানে চোখ বুজে সই করে দিয়েছি। যে মানুষটা কখনো অযথা ফুর্তি করতেন না, ভালো জামা কাপড় পরতেন না, তিনি যে তাঁর অসুখের কথাও সাতকাহন করে সবাইকে বলে বেড়াবেন না, সে তো বলাই বাহুল্য। আমরা সকলেই খেয়াল করেছি বাবা দিনরাত কাশছেন। বাবাকে বলেওছি পাড়ার ডাক্তার দেখানোর কথা, বাবা আমল দেননি। আমরা মাকে নিয়ে ব্যস্ত থেকেছি, নিজেদের কাজকর্ম অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থেকেছি। আর আমাদের এই অনাদরের ফাঁকে বাবা আরও কাহিল হয়েছেন দিন দিন। সোজা মানুষটা ঝুঁকে হাঁটতে শুরু করেছেন। সারা রাত বাবার কাশির দমক শুনতে পাই আমার ঘর থেকে। বাবার অভ্যেস ভরে ওঠা, অথচ দিন দিন বাবা বেলা করে উঠতে লাগলেন। আসলে কাশির দমকে সারা রাত ঘুমোতে পারতেন না তো। সকালের দিকেই বোধহয় ঘুমটা আসতো, কারণ ওই সময়ে কাশিটা কম হতো। আমরা কাজের মাসিকে নিদান দিলাম বাসক পাতার রস খাওয়াতে। বাবা খাচ্ছেন কিনা তা তো দেখার সময় ছিল না। এইভাবেই একদিন প্রচণ্ড জ্বরে বাবা বেহুঁশ হয়ে গেলেন। তখন আমাদের টনক নড়ল। পাড়ার ডাক্তারকে কল দিলাম বাড়িতে। ডাক্তারবাবু ভালো জায়গা থেকে বুক পরীক্ষা করাতে বললেন। ডাক্তারবাবু চলে যেতেই ওই প্রকাণ্ড জ্বরেও বাবা চেঁচামেচি শুরু করলেন, এই সকল ডাক্তারগোর টাকা খাওয়ানোর কল, রোগীরে হাতে রেখা দিতে চায়, আমার কিচ্ছু হয় নাই, আমি 2 দিনেই সাইরা উঠুম। বাবা ছিলেন আদ্যপান্ত একটা জেদি মানুষ, তাকে তার কথা থেকে নড়ানো যেত না। বাবা জেদ ধরলেন, কিচ্ছু পরীক্ষা টরীক্ষা করাবেন না। জামাইবাবুদের সঙ্গে আমার গোলটেবিল বৈঠক চলল। আমরা সকলেই দেখতে পাচ্ছি বাবা দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন। জ্বর কমার কোনো লক্ষণই নেই। ঠিক হলো বাবাকে জোর করে নিয়ে যাওয়া হবে। গায়ে তো আর এখন অত শক্তি নেই, তাই বাবা প্রতিরোধ করতে পারবেন না। চিৎকার চেঁচামেচি হয়তো করবেন, তা করুন, হয়তো গালমন্দ দেবেন, তা দিন, তবু বাবাকে আর কিছুতেই ফেলে রাখা যাবে না। পরের দিন বাবার ঘরে গেলাম। প্রথমে ভালো কথায় বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কে শোনে কার কথা। তারপর অনুনয় বিনয় প্রায় পায়ে ধরতে বাকি রাখলাম আমরা। বাবার সেই এক কথা, টাকার গরম দেখাইতে আসছো, টাকার ফুটানি মারতেছ। ক্রমশ বাবা আরো রেগে যেতে লাগলেন। যত কথা বলতে যান তত কাশি হয়, চোখে দেখা যায় না বাবার কষ্ট। কাশতে কাশতে হাঁপাচ্ছেন মানুষটা। ফের কিছুটা দম নিয়ে কথা বলতে চাইছেন, কিন্তু পুরোটা বলে উঠতে পারছেন না। আমি জামাইবাবুকে বললাম, আর না, এবার জোর করে বিছানা থেকে তুলে গাড়িতে নিতে হবে। জামাইবাবুরা তাই করলেন। বাবা ছোট্ট শিশুর মতো হাত পা নাড়িয়ে প্রতিবাদ জানাতে চাইলেন, মুখও চালাতে চাইছেন পাল্লা দিয়ে। তখনও যে আমার প্রতি খুব সহৃদয় ছিলেন এমন কেউ বলতে পারবে না। বাবার যত রাগ সব আমার ওপর বর্ষিত হতে লাগলো। বাবাকে নিয়ে জোর করে আমরা গাড়িতে উঠলাম। ক্লিনিকে যাওয়ার পরও বাবার অসহযোগিতা চলতেই থাকলো। তার মধ্যেই টেস্ট হলো। বাড়ি ফিরে বাবা আমার সঙ্গে কথা বন্ধ করে দিলেন। পরের দিন ক্লিনিক থেকে রিপোর্ট এনে একজন প্রথিতযশা ডাক্তারবাবুর কাছে গেলাম, সঙ্গে জামাইবাবু। ডাক্তারবাবু রিপোর্ট দেখে বললেন, বুকের ছবি করিয়েছেন, ছবি তো কিছুই ওঠেনি, সব তো সাদা। আপনার বাবার 2 লাঙেই ক্যান্সার। ক্যান্সার শব্দটা আমার মাথায় যেন হাতুড়ির ধাক্কা মারল। আমার বাবার ক্যান্সার হয়েছে? ক্যান্সার নামক ভয়াবহ শব্দটার সঙ্গে এতদিন দূর থেকে পরিচয় ছিল, আজ সে আমারই ঘরে বাসা বেঁধেছে। ডাক্তারবাবুর সামনেই 2 চোখ ভরে জল এলো। বাবার হাজার হাজার কথা, ভঙ্গিমা মনের মধ্যে সিনেমার ফ্ল্যাশের মতো জ্বলতে লাগলো। আমার এক ছুট্টে বাবার কাছে গিয়ে বসতে ইচ্ছে করছিল। মনে হচ্ছিল বাবা যতই রাগ করুন, আমার উপর যতই বকাঝকা করুন, কিছুতেই ছাড়বো না বাবার 2 হাত। ছোটবেলায় বাবা যেমন আমার হাত ধরে রাস্তা পার করে দিতেন,
এখন তেমন এই বড়বেলায় আমি বাবার হাত ধরে এই দুর্গম পথ পার করে দেব। পারবো, পারবো, আমি ঠিক পারবো। এরকম অজানা আরো অনেক কথা আপনাদের বলবো, শুনতে থাকুন প্রতি সোম ও শুক্রবার। সত্যি সাবিত্রী, নোয়ার গল্প জাহাজে। নানা স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।